এবং আপনি যদি দেখেন যে আসলে ডাকসুর পুরো বিষয়গুলো যদি এখানে কোনো একটা বিল পাস হবে কিনা সেটা নির্ভর করে, সেখানে আসলে কোনো ধরনের একটা আহ, আলোচনা উঠবে কিনা এটাও নির্ভর করে ডাকসুর প্রেসিডেন্টের উপর। এর পরবর্তীতে ধরেন কোনো একটা বিল পাস হবে কিনা, সেটা আসলে বিশ্ববিদ্যালয়ের কাছে বাজেট আছে কিনা, এই প্রত্যেকটা জিনিস আসলে ট্রেজারারের উপর নির্ভর করে। তো এখানে আসলে ছাত্র নেতারা চাইলেই যে আসলে অনেক কিছু করে ফেলতে পারবে, বিষয়টা এরকম না, বরং এখানে আসলে প্রশাসনের যে সদিচ্ছাটা সেটাই আসলে দিন শেষে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং আমরা যেটা দেখতে পেরেছিলাম যে 2019-এর ডাকসু নির্বাচনের পরে সেখানে আসলে নুরুল হক নূর এবং আক্তার হোসেন তারা আসলে অনেক কিছু করতে চেয়েছে, তারা অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু একদিকে যেমন তাদের ভিতরেই ছাত্র সংসদের বাকি নেতারা বাধা দিয়েছে, আবার একই সাথে প্রশাসন থেকে যে ধরনের সাহায্যগুলো প্রয়োজন ছিল সেই সাহায্যগুলো তারা পায় নাই। আমরা দেখেছি যখন আসলে তারা ছাত্রলীগের দ্বারা আহত হয়েছে, হামলার শিকার হয়েছে, তখনও কিন্তু নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যে ধরনের সহায়তা দেওয়া দরকার ছিল সেই সহায়তাটুকু তারা আসলে পায়নি। তো এটা থেকে আসলে এই জিনিসটা পরিষ্কার যে আসলে ছাত্র নেতাদের সদিচ্ছা থাকলেও প্রশাসন যদি ঠিকভাবে কোঅপারেট না করে, প্রশাসন যদি তাদের পরিকল্পনাগুলোতে সাহায্য না করে, তাহলে আসলে এটা সম্ভব হয় না। এবং আমরা যেটা ডাকসুতে যেটা দেখি, যেখানে আসলে যে প্রতিনিধিরা নির্বাচিত হয় তাদেরকে শুধুমাত্র সহশিক্ষা কার্যক্রমগুলোর প্রতি ফোকাস রাখা হয়, এবং ধরেন কিভাবে সে বিতর্কের আয়োজন করবে, কিভাবে ধরেন সে বিভিন্ন স্কলারশিপ নিয়ে প্রোগ্রাম আয়োজন করবে, সেশন আয়োজন করবে, এই ধরনের কাজগুলোতে অনেক বেশি ফোকাস রাখা হয়। আপনি হচ্ছে বিভিন্ন ধরনের কমন রুম ক্যাফেটেরিয়ার প্রবলেমগুলো নিয়ে আপনি কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করবেন বা কিছু পরামর্শ দিবেন, এইগুলো আদতে বাস্তবায়িত হবে কি হবে না সেটা নির্ভর করে আসলে অনেক বেশি প্রশাসনের উপরে। তো এক নাম্বার হচ্ছে এখানে আসলে যে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি তাদেরকে যে ক্ষমতায়িত করার প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা আসলে কখনোই ঠিকভাবে হয়নি। এবং আমরা এটা প্রথমেই জানিয়েছিলাম, যেহেতু এটা আসলে ক্ষমতায়নের একটা বিষয় আছে, যে আসলে তাদেরকে অনেকগুলো সিদ্ধান্ত দিতে হবে এবং নেয়ার ক্ষমতা সেটা পরামর্শের ভিত্তিতে হতে পারে, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাগুলো হচ্ছে তাদেরকে দিতে হবে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সত্যিকার অর্থে কিছু পরিবর্তন আসা সম্ভব হবে। এখন আমরা যেটা দেখি যে আসলে এখানে আসলে প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ আছে, সে প্রতিনিধি তার কথাগুলো বলতে পারবে, ভয়েস রেজ করতে পারবে, বাট সেটাকে আসলে কাজে পরিণত করার যে ক্ষমতা বা সক্ষমতা সেটা আসলে তাদেরকে দেওয়া হয় নাই। ডাকসু এখানে আসলে আমরা কোনো প্রশাসনিক পরিবর্তন দেখি না। এখানে নতুন করে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে ছাত্রদের প্রতিনিধিত্ব, অর্থাৎ ছাত্রদের হয়ে কথা বলার মতো কয়েকজন পার্সন সিলেক্টেড হয় এবং তারাই হচ্ছে এখানে কথা বলে। তো আসলে ছাত্ররা, আমরা যখন ছাত্র নেতারা বিশেষ করে আমরা যখন অনেকগুলো ইশতেহার তৈরি করি এবং সেই ইশতেহারগুলো আসলে বাস্তবায়িত হবে কি হবে না সেটা অনেকাংশেই নির্ভর করে প্রশাসনের সদিচ্ছার উপরে। দেখেন, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই বিশ্ববিদ্যালয়ে 19 সালে যে ডাকসু নির্বাচন হয় সে সময় আমি এফ রহমান হলের বিপি ক্যান্ডিডেট ছিলাম, এবং তারপরে ডাকসুর যে বিজয়ী প্যানেল বিপি পদে সহ কিছু পদে আমরা ছাত্র অধিকার পরিষদ খুব কাছ থেকে কাজ করার এবং দেখার সুযোগ হয়েছে। আপনি যে প্রশ্নটি করেছেন এটা কিন্তু খুবই সত্য কথা, যে সেই সময় যে আওয়ামী লীগের দখলদারিত্ব, তাদের ফাইট করে আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করাটা আসলে খুবই টাফ ছিল। আমরা চেষ্টা করেছি, কিন্তু এই যে এস এম হলে গিয়েছি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে, সেখানে হামলার শিকার হয়েছি। তারপরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে, বিজয় একাত্তর হলে গিয়েছি, সেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। তবে আমরা বলবো যে আমাদের যে সফলতা সেটা হচ্ছে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাত্রলীগকে আমরা বিতাড়িত করতে পেরেছি। প্রথমত ডাকসু, এবং শুধু ডাকসু না, ছাত্র রাজনীতি বাংলাদেশের ইতিহাসে এক অসামান্য ভূমিকা রেখেছে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখি, বিশ্ববিদ্যালয় হিসেবে, একাডেমিয়া হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতটুকু না অবদান, বরং বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান তার চাইতে বেশি। এবং সেই ক্ষেত্রে ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি যারা ডাকসু, তাদের মাধ্যমে আমরা মনে করি যে অসাধারণ কাজ হতে পারে। এবং বিশেষ করে আপনারা দেখবেন যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ডাকসু হয়, 90-এর গণঅভ্যুত্থানের পরবর্তী দেখেছি, সেই ডাকসু খুবই শক্তিশালী ডাকসু হয়। কারণ হচ্ছে যখন ক্ষমতাসীন দলের অধীনে ডাকসু হয়, সেই ডাকসুতে নানা ধরনের ভোট কারচুপি হয়, যেরকম আমরা গত ডাকসুতে দেখেছি। কিন্তু যখন সাধারণ শিক্ষার্থীরা তাদের মন মতো ভোট দিতে পারে এবং তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হয়ে আসে, সেই প্রতিনিধির আলাদা এক ধরনের ক্ষমতা থাকে, যে ক্ষমতা শিক্ষার্থীদের কাছে থেকে আসে।
ফলে এই ধরনের ডাকসু খুবই শক্তিশালী ভূমিকা পালন করতে পারে বলে আমরা মনে করি। এর নিশ্চয়তা নির্ভর করে আমাদের উপরে, শিক্ষার্থীদের উপরে, আমরা কিভাবে প্রশাসনের কাছ থেকে ডাকসু আদায় করে নিতে পারি। আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পরবর্তীতে কথা ছিল যে প্রত্যেক বছর ডাকসুকে নিয়মিত করা, কিন্তু আমরা 1 বছর চলে গেছে, এখনও পর্যন্ত একটা ডাকসুই পাইনি। বাট এর জন্য নির্ভর করবে শিক্ষার্থীদের যে সংগ্রামী মনোভাব এবং প্রশাসনের কাছে জবাবদিহি করার ক্ষমতা। এবং আমরা মনে করি ইতিপূর্বে যে ধরনের ডাকসুর ইতিহাস আমরা দেখে এসেছি, সামনে আমাদের ইতিহাস আরও ভালো হবে, কারণ আমরা যে প্রজন্ম এখন বাস করছি, আমরা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গেছি। আমরা প্রশাসনকে প্রশ্ন করতে জানি, ক্ষমতাকে প্রশ্ন করতে জানি। সুতরাং আর কোনো ক্ষমতাসীন দলই আগের মতো ডাকসুকে পুঞ্জীভূত করা আমার কাছে মনে হয় না সম্ভব হবে। আসলে আমরা দেখছি যে ডাকসু শুরু থেকেই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। সেই কারণে যত গুরুত্বপূর্ণ আন্দোলনগুলিতে ভূমিকা রেখে আসছে ডাকসুর ভূমিকা যত বেড়েছে, তত হচ্ছে ডাকসুর উপর প্রশাসনিক আধিপত্য বেড়েছে, ডাকসুর উপর নিয়ন্ত্রণ বেড়েছে। আমরা এখনও দেখছি যে প্রশাসনিক নিয়ন্ত্রণ একটা একচেটিয়া নিয়ন্ত্রণ এখনও আছে ডাকসুর। আমরা যখন গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে ডাকসুকে সত্যিকার অর্থে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম করতে হবে, সেইটার জন্য শিক্ষার্থীদের হাতে ক্ষমতা বাড়াতে হবে এবং প্রশাসনিক আধিপত্য নিয়ন্ত্রণ কমাতে হবে। কিন্তু আমরা দেখলাম এইবারেরও সংস্কারের মাধ্যমে ডাকসুর উপর যে প্রশাসনিক নিয়ন্ত্রণ, সেটা কিন্তু কমানো হয়নি। তাহলে এই প্রশাসনিক নিয়ন্ত্রণটা না কমানোর কারণে শিক্ষার্থীরা তাদের যে বিষয়গুলি নিয়ে তারা কাজ করতে চায়, তারা যে ইশতেহারগুলি নিয়ে কথা বলছে, যে কাজগুলো করতে চায়, সেইটা করার সুযোগটা শিক্ষার্থীদের হাতে থাকছে না। সেটা নির্ভর করবে প্রশাসন কতটুকু চায় সেটার উপর, যেহেতু প্রশাসনিক নিয়ন্ত্রণটা এখানে আছে। তাহলে আমরা মনে করি এই যে আবাসন সংকট বা হচ্ছে গবেষণা খাতে বরাদ্দ না থাকা, পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ না থাকা, নারী নিপীড়ন বিরোধী সেল, মেডিকেল সেন্টার, পরিবহন সংকট, ক্লাসরুম সংকট, এই ধরনের আরও নানান যে সংকটগুলি, শতবর্ষীপূর্ণ একটা বিশ্ববিদ্যালয়ের হাজারো ধরনের সংকট, এই সংকটগুলি সমাধান করার জন্য কিন্তু শিক্ষার্থীদের হাতে খুব বেশি সুযোগ নাই, ডাকসুর হাতে কিন্তু খুব বেশি সুযোগ নেই, কারণ এটার উপর প্রশাসনিক একটা আধিপত্য। আমরা শুরু থেকেই বলে আসছি সেই প্রশাসনিক আধিপত্যটা কমাতে হবে, কমানো উচিত। ডাকসুর সভাপতি পদ, হ্যাঁ, এটা তো ঐতিহ্যগতভাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকে, ঠিক আছে। এটা নির্বাচন কমিশনের কোনো কাজও না, তাদের সাথে এটা নিয়ে আগে দাম দরবার হয়ে গেছে, সেটা অনুযায়ী চলতেছে। আর ট্রেজার নির্বাচন কমিশন তো আমরা সেগুলো নিয়ে, অর্থাৎ গঠনতন্ত্রের কোনো কিছু করার ক্ষমতা আমাদের এখানে নাই। আমরা আমাদের হাতে যেটা দেওয়া হয়েছে গঠনতন্ত্র, আচরণবিধি, আমরা সেটা অনুযায়ী চলতেছি। গঠনতন্ত্র আমরা হাত দিতে পারবো না, আচরণবিধি তো আমরা হাত দিতে পারবো না, এটা আলাদা আলাদা কমিটি কাজ করেছে।